কয়েকটা পরিচিত তারিখ বলি আপনাদের। 7 ডিসেম্বর 1970 পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ। 1 মার্চ 1971 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির উদ্বোধন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আর এরপর 7 মার্চ 1971 তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। 15 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসেন, আর তার ঠিক 6 দিন পর 21 তারিখে আসেন জুলফিকার আলী ভুট্টো। এরপর এই ঢাকায় বসেই এমন কিছু পরিকল্পনা করা হয় যার জন্য পরবর্তী 9 মাস বাংলার মানুষের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। এই ভিডিওটা পাবলিশ করা হচ্ছে 25 মার্চ 2022 সালে, আর ভিডিওটা শ্যুট করা হয়েছে ঢাকায় বসেই। আজ থেকে ঠিক 51 বছর আগে এই শহর থেকেই শুরু হয়েছিল পাকিস্তানিদের যুদ্ধযাত্রা। আর এর আগে যে ঘটনাগুলো উল্লেখ করলাম সেগুলো এই রাতেরই একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল। যদিও এই ঘটনাগুলো নিয়ে একেবারেই বিস্তারিত আপনাদের প্রায় সবারই জানা আছে, কারণ বিভিন্ন সময় আমরা বাঙালিদের দৃষ্টিকোণ থেকে সেই রাতের অনেক বর্ণনাই শুনেছি। তাই আজ পাকিস্তানিদের দিক থেকে এই রাতকে নিয়ে তাদের পরিকল্পনাটা কেমন ছিল এবং কিভাবে তারা এটা বাস্তবায়ন করলো সেটাই দেখানোর চেষ্টা করব। दरवाजा खुलिए जनाब। In that we kill in self-defense. আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 15 মার্চ ঢাকাতে নেমেই ইয়াহিয়া খান প্রথমে যান তৎকালীন পাকিস্তান ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ঢাকা ক্যান্টনমেন্টে, আর তার সাথে যোগ দেন পূর্ব পাকিস্তানে নিযুক্ত পশ্চিম পাকিস্তানি উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা, যাদের মাঝে ছিলেন সেই সময়ে ঢাকা এয়ারবেজের কমান্ডিং অফিসার মোহাম্মদ জাফর মাসুদ, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। ততদিনে সারা দেশব্যাপী হত্যাকাণ্ড চালানোর জন্য দিনের ঠিক না হলেও তাদের একটা প্রাথমিক প্ল্যানিং করা হয়ে গেছে। সেই প্ল্যানটা ছিল কিছুটা এমন। প্রথমত তাদের কাজ হবে সর্বোচ্চ সংখ্যক আওয়ামী লীগ নেতা, ছাত্র নেতা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধান, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের আটক করা। এক্ষেত্রে ঢাকাতে অপারেশন অবশ্যই শতভাগ সাফল্য পেতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা দখল নিয়ে খুব ভালোভাবে তল্লাশি চালাতে হবে। এই কাজ করতে এবং নিজেদের কন্ট্রোলে থাকা সেনানিবাসের সুরক্ষার জন্য সর্বোচ্চ সংখ্যক ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে। এরপর টেলিফোন, টেলিভিশন, রেডিও এবং টেলিগ্রাফ সহ সমস্ত আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। এছাড়াও আওয়ামী লীগকে ধোঁকা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং ভুট্টো একমত না হলেও বঙ্গবন্ধুর সাথে সংলাপ চালিয়ে যাওয়ার ভান করবে এবং আওয়ামী লীগের দাবিতে রাজি হবে। আর সর্বশেষ এই অপারেশন সারা পূর্ব পাকিস্তান ব্যাপী একসাথে শুরু করা হবে। এই মিটিংয়ে মোহাম্মদ জাফর মাসুদ ইয়াহিয়া খানকে যা বলেছিলেন সেটা কিছুটা এরকম: The situation is very delicate. It is essentially a political issue and needs to be resolved politically. Otherwise, thousands of men, women and children will perish. তার এই অনুরোধের কারণ এর আগে পূর্ব পাকিস্তানের 2 জন গভর্নর সাইদ মোহাম্মদ আহসান এবং ইয়াকুব খান মিলে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে এই সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান করতে চান। তাদের এই সমাধান করার প্রক্রিয়াটাকে বলা হতো আহসান ইয়াকুব মিশন, অথবা মিলিটারিলি এটার একটা নাম ছিল অপারেশন ব্লিটস। কিন্তু পশ্চিম পাকিস্তান যখন মিলিটারি অ্যাকশন নেওয়ার দিকে ঝুঁকতে থাকে তখন 7 মার্চ সাইদ মোহাম্মদ আহসান পদত্যাগ করেন, আর তারপর এই পদে আসেন ইয়াকুব খান, যিনিও সবসময় মিলিটারি অ্যাকশনের বিপক্ষেই ছিলেন। এ কারণে যথারীতি ইয়াহিয়া খান জাফর মাসুদকে সে সময় আশ্বাস দিয়ে বলেন, মিট্টি, আই নো ইট। এর কিছুদিনের মাঝেই গভর্নর ইয়াকুব খান এবং জাফর মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, আর গভর্নর হিসেবে আনঅফিসিয়ালি দায়িত্ব পালন শুরু করেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যার অধীনে জিওসি খাদিম রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলীকে এই অপারেশন চালানোর জন্য প্রস্তুত করা হতে থাকে। 18 মার্চ সকালে রাও ফরমান আলী এবং খাদিম রাজা একত্রে জিওসি অফিসে বসেন, আর তার আগেই তাদের জানিয়ে দেওয়া হয় অপারেশন ব্লিটস আর কার্যকর করা সম্ভব না। তারা সেদিন জিওসি অফিসেই নতুন অপারেশন প্ল্যান করেন, যার নাম অপারেশন সার্চলাইট। পরবর্তীতে 20 তারিখ টিক্কা খান এটাকে অ্যাপ্রুভ করে দেন,
আর আগেই বলেছি এর পর দিন অর্থাৎ 21 তারিখ জুলফিকার আলী ভুট্টো ঢাকাতে আসেন। তখনও দিন ঠিক না হলেও একসাথে সারা দেশে গুরুত্বপূর্ণ শহরগুলোতে অভিযান চালানো ছিল এই অপারেশনের মূল লক্ষ্য, যেখানে মেজর জেনারেল রাও ফরমান আলী দেখাশোনা করবেন ঢাকার অভিযান, আর সারা দেশের অভিযান দেখবেন ইস্টার্ন কমান্ডের জিওসি মেজর জেনারেল খাদিম রাজা। 25 তারিখ সকালে খাদিম রাজাকে টিক্কা খান টেলিফোনে জানিয়ে দেন, খাদিম, ইটস টু নাইট। তারপর থেকেই ক্যান্টনমেন্ট জুড়ে পাকিস্তানি সেনারা প্রস্তুতি নিতে শুরু করে। এরই মধ্যে ক্যান্টনমেন্টের বেশিরভাগ বাঙালি অফিসারদেরকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়া হয় এবং বাঙালি সৈনিকদের ছুটিতে পাঠিয়ে বদলি করে অথবা বিভিন্ন অভিযোগ এনে নিরস্ত্র করে দেওয়া হয়। আর তার সাথে সাথে তাদের জায়গায় চলে আসে পশ্চিম পাকিস্তানি সৈন্যরা। তো সেদিন সন্ধ্যার সময় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সবার কাছ থেকে লুকিয়ে নিজের বিমানে করে করাচির উদ্দেশ্যে রওনা দেন, আর জুলফিকার আলী ভুট্টো থেকে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তো অপারেশনের মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের আটক করা, যার জন্য সময় বেঁধে দেওয়া হয় রাত 1টা, কারণ সেই সময়ে প্রেসিডেন্ট নিরাপদে করাচি পৌঁছে যাবেন। কিন্তু সন্ধ্যার পর থেকেই শহরে গুজব রটে যায় যে প্রেসিডেন্ট সম্ভবত ঢাকা ত্যাগ করেছে এবং যে কোনো সময় আক্রমণ আসতে পারে সেনানিবাস থেকে। এ কারণে আওয়ামী লীগের কর্মীরা সেনানিবাস থেকে একটু পরপরই কাঁটাতারের বেড়া আর গাছ কেটে বাধা সৃষ্টি করে রাখে। এখন সেদিন পাকিস্তানিদের প্ল্যান যদি একেবারে ভালোভাবে খেয়াল করি তাহলে সেটা ছিল কিছুটা এরকম। 13 ফ্রন্টিয়ার ফোর্স সেদিন সেনানিবাসেই থাকবে এবং এটাকে নিয়ন্ত্রণে রাখবে, আর লাইট অ্যান্টি এয়ারক্রাফট রেজিমেন্ট সম্পূর্ণ বিমানবন্দর এলাকার নিয়ন্ত্রণ নেবে, আর বাকিরা এক এক করে তাদের টার্গেট করা এলাকাগুলোতে অভিযান চালাবে। আনুমানিক রাত 11:30-এর মাঝেই তাদের পরিকল্পনা মতো সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আর সেনানিবাস থেকে ট্যাঙ্কসহ সেনাবাহিনী নামে ঢাকার রাস্তায়। সে সময় আর্মি HQতে বসে এই ঘটনা লক্ষ্য করছিলেন সে সময়ের একজন জুনিয়র অফিসার মেজর সিদ্দিক সালিক। তিনি ঠিক এই সময়ে ঢাকার পরিস্থিতি বর্ণনা করতে তার লেখা বইতে পরবর্তীতে লিখেছিলেন, The city wrapped in starlight was in deep slumber. The night was as pleasant as a spring night in Dhaka could be. The setting was perfect for anything but a bloody holocaust. তো একজন পাকিস্তানিরই ভাষ্যমতে এই ব্লাডি হলোকাস্টের জন্য তারা শুরুতেই বাধার সম্মুখীন হয় ফার্মগেটের কাছাকাছি জায়গায়, যেখানে গিয়ে পাকিস্তানিরা দেখতে পায় একটা বড় গাছ এবং কয়েকটি ভাঙা গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং প্রায় 100-র কাছাকাছি কর্মী সেখানে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। সাথে সাথেই তাদের উপর গুলি চালানো হয় এবং ধারণা করা হয় এখানেই সেই রাতের প্রথম নিরস্ত্র মানুষটা নিহত হয়। এরপরই ফিল্ড রেজিমেন্ট কন্ট্রোল নেয় পাকিস্তানিদের ভাষ্যমতে সেকেন্ড ক্যাপিটাল বা মিরপুর আর মোহাম্মদপুর এলাকা, আর সময় মতো রাত 1টার আশেপাশে স্পেশাল সার্ভিস গ্রুপ বা SGCর কমান্ডোরা চলে যায় বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর বাসভবনে। সেখানে গিয়ে তারা তাকে গ্রেফতারের জন্য বেশ প্রস্তুত অবস্থায় দেখেন এবং ধারণা করা হয় বঙ্গবন্ধু আগে থেকেই এটার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু অন্যান্য আওয়ামী লীগ নেতাদের তারা সে সময় খুঁজে পায়নি। কিছুক্ষণের মাঝেই সেখান থেকে ওয়্যারলেসে খবর আসে, The big bird has been caged, others not in nest. Over. সেই রাতে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয় আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে এবং সেখানেই সকাল পর্যন্ত তাকে রাখা হয়। বঙ্গবন্ধু যখন গ্রেফতার হচ্ছিলেন ঠিক সেই সময়ে তার বাসভবন থেকে একটু দূরে পিলখানাতে 22nd বেলুচ রেজিমেন্ট প্রায় 5000 EPR-এর ওপর আক্রমণ করে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মাঝে অনেকে হত্যা করে বাকিদের নিরস্ত্র অবস্থায় আটকিয়ে ফেলতে সক্ষম হয়। এ সময় তাদেরও হাত থেকে ওয়্যারলেস ছিনিয়ে নেওয়া হয়। অন্যদিকে 32nd পাঞ্জাব রেজিমেন্টকে পাঠানো হয় রাজারবাগ পুলিশ লাইনে। সেখানে বাঙালি পুলিশদের উপর হঠাৎ করেই আক্রমণের কথা আমরা খুব ভালোভাবেই জানি। বেশ কিছুক্ষণ সেখানে দুই পক্ষের গোলাগুলি হলেও পাকিস্তানিরা প্রায় 1000 বাঙালি পুলিশ সদস্যকে জীবিত বা মৃত অবস্থায় থামিয়ে দিতে সক্ষম হয়। আর 18 রেজিমেন্টকে দায়িত্ব দেওয়া হয় পুরান ঢাকা আর নবাবপুরে প্রতিটা হিন্দু বাড়িতে তল্লাশি চালানোর জন্য। যদিও এই তল্লাশি যে সর্বসাধারণ মানুষের হত্যাকাণ্ডতে পরিণত হয়েছিল সেটা আমরা পরবর্তীতে বেশ ভালোভাবেই টের পেয়েছি। আর সর্বশেষ 18th পাঞ্জাব রেজিমেন্ট, 32nd পাঞ্জাব রেজিমেন্ট এবং 22nd বেলুচ রেজিমেন্টকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিখুঁতভাবে অভিযান চালানোর জন্য। বিশেষ করে জহুরুল হক হল এবং জগন্নাথ হলের প্রতিটা রুমে তল্লাশি চালিয়ে আর ছাত্রদের সেখান থেকে সরিয়ে এই পুরো এলাকা নিয়ন্ত্রণ নিতে বলা হয়। কিন্তু সিদ্দিক সালিক তার বইতে লিখেছিলেন এখান থেকে নাকি তারা সব থেকে বেশি বাধার শিকার হন। প্রায় রাত 1টা থেকে শুরু করা অভিযানে পাকিস্তানিরা খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না।
রাত 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন পাকিস্তানি ক্যাপ্টেন হেডকোয়ার্টারে ফোন করেন এবং তারপর দুই প্রান্তের আলোচনা কিছুটা এমন ছিল। टारगेट न्यूट्रलाइज करने में और कितना वक्त लगेगा? सर 4 घंटे के आसपास सर। नॉनसेंस। वेपन क्या है तुम्हारे पास? हमारे पास सर कुछ रॉकेट लॉन्चर और ये कुछ रिकॉइललेस राइफल और मोर्टार। ठीक है जो चाहे इस्तेमाल करो, लेकिन इलाके 2 घंटे में हमारे कब्जे पे होना चाहिए। অর্থাৎ হেডকোয়ার্টার্স থেকেই সাধারণ ছাত্র ও শিক্ষকদের ওপর এত সব ভারী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। যথারীতি অজস্র হত্যাকাণ্ডের পর রাত 4টার দিকে এই এলাকা পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে যায়। আর সেদিন সারা রাত ধরেই ঢাকার প্রধান সড়কে M24 ট্যাঙ্ক ঘুরে বেড়ায়, যার প্রধান কাজ ছিল শক্তি প্রদর্শন এবং কোথাও প্রয়োজন হলে গোলাবর্ষণ করা। ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানিরা তাদের ঢাকার অপারেশন কমপ্লিট হিসেবে রিপোর্ট করে। ভোর 5টার দিকে টিক্কা খান এবং অন্যান্য পরিকল্পনায় অংশ নেওয়া সেনা অফিসাররা তাদের অফিস রুম ত্যাগ করেন। সেদিন সকাল হলেই ভুট্টোকে হোটেল থেকে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। সারা রাত হোটেল থেকে পুরো শহরের অবস্থা দেখতে থাকা ভুট্টো বিমানে ওঠার আগে বলেন, থ্যাংক গড পাকিস্তান হ্যাভ বিন সেভড। পাকিস্তানিদের প্ল্যান ছিল সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এবং পাকিস্তানি বিরোধীদের আটক করে কিংবা হত্যা করে ঢাকার মতনই সারা দেশের নিয়ন্ত্রণ নেওয়া। লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ধারণা করেছিলেন এভাবে পুরো দেশকে থামিয়ে দিতে তাদের 10 এপ্রিলের বেশি সময় লাগবে না। বাট উই অল নো দ্যাট ওয়াজন্ট দ্য কেস। তো এরপর ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে চ্যানেলে আরও কিছু ভিডিও আসবে আস্তে আস্তে। তো আজকের ভিডিওতে যে ঘটনাগুলো বললাম এগুলোর সাথে আমরা প্রায় সবাই খুব ছোটবেলা থেকেই পরিচিত। বিভিন্ন সময় সেদিনের অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার থেকে আমরা সেই 25শে মার্চ রাত সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছি। কিন্তু আমার মনে হলো এই সম্পূর্ণ ঘটনাগুলো এক জায়গায় করে আর পাকিস্তানিদের সেই অপারেশনের প্ল্যানিং আর বাস্তবায়ন করার প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও করা উচিত। এই কারণে আজকের ভিডিওতে আমি হয়তোবা আপনাদের তেমন কোনো নতুন আর আনকমন তথ্য দিতে পারিনি, কিন্তু এমনভাবে দেখানোর চেষ্টা করেছি যেটা আপনার আমার মাথায় থাকলেও ম্যাপের মাধ্যমে হয়তো কখনো এভাবে দেখেননি। আর এটার জন্য আমি মোট 2টা বই ব্যবহার করেছি। মূল বইটা হলো মেজর সিদ্দিক সালেকের লেখা এ উইটনেস টু সারেন্ডার, আর অন্যটি মেজর জেনারেল রাও ফরমান আলীর লেখা হাউ পাকিস্তান গট ডিভাইডেড। মজার ব্যাপার হলো এই 2টা বই সেই রাতে এই অপারেশনে সরাসরি জড়িত থাকা 2জন পাকিস্তানি সেনা কর্মকর্তার লেখা। আর এই 2জন ছাড়াও সেই সময় জিওসি খাদিম হোসেন রাজার লেখা আরেকটি বইও আছে, এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি। যদিও আমি এটা নিজে পড়ে দেখিনি, তবে এইটাতে নাকি সেই 25শে মার্চ ঢাকার বাইরে অন্যান্য এলাকায় অপারেশনে বেশ ভালো একটা বর্ণনা আছে। আমি কখনো পড়লে এটা নিয়ে একটি আলাদা ভিডিও আসতে পারে। তো আপনারা যারা এই বইগুলো এখনো পড়েননি তারা পড়ে দেখতে পারেন। এই 3টা বইয়েরই বাংলা অনুবাদ আছে, আশা করি ভালো লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।